আজকের আলোচনা আমরা শুরু করছি। কমরেড বিমান ঘোষ আমাদের শ্রদ্ধেয় নেতা, কমরেড মোহাম্মদ সেলিম আমাদের আজকের জননেতা, কমরেড সেলিম ভট্টাচার্য আমাদের সকলের এক এমন নেতা, আমি পেয়েছি বলে বিশেষ করে বলছি, ফ্রেন্ড ফিয়ার্স অফ আওয়ার লাইফ আমার তিনি। কমরেড অতুল শাহ আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এর অন্যতম একজন সদস্য, আর কমরেড হরিলাল নাথ উনিও আমাদের বোর্ড অফ ডিরেক্টরস এর সদস্য। আজকে আলোচনার যে বিষয়, সেই বিষয়ের শুরুটা আমরা এইভাবে রাখতে চেয়েছি। মূল বক্তা হচ্ছেন কমরেড বিমান ঘোষ এবং কমরেড মোহাম্মদ সেলিম। কিন্তু আমি প্রথমে যেহেতু এই সুযোগটা পেয়েছি, আরম্ভিক যে বক্তব্য সেইটা আমি কমরেড সেলিম ভট্টাচার্যকে বলবো শুরু করার জন্য। বিষয় ভাষা ও ধর্মের বিভাজন এবং আমাদের কর্তব্য। খুব সংক্ষেপে সেলিমটা এইটুকু আপনাকে হচ্ছে রাখতেই পারি। আচ্ছা, ঠিক আছে কমরেড। আচ্ছা, তাহলে সঞ্চালক কমরেড বিমান বন্দ্যোপাধ্যায়, কমরেড বিমান দা, পরিচয় দেওয়ার দরকার নেই। কমরেড মোহাম্মদ সেলিম মঞ্চে আছেন, কমরেড অতনু আছেন, কমরেড হরিলাল আছেন। রামের আসার কথা এখন এসে যাবে। এবং কমরেডগণ, বন্ধুগণ, মা ও বোনেরা এবং সুধীবৃন্দ, আমার খুব গর্বের যে এইরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা গণশক্তি প্রিন্টার্সের পক্ষ থেকে আয়োজিত হয়েছে। গত কয়েক বছর ধরে গণশক্তি প্রিন্টার্স এই 5ই আগস্টের দিনে এই তারা যেটা গড়ে তুলেছেন, আমরা ইংরেজিতে হল বলি, তা বড় মাপের গৃহ, অডিটোরিয়ামও বলতে পারি। এখানে তারা এই সকালে এই ধরনের অনুষ্ঠান করছেন, খুব উল্লেখযোগ্য ঘটনা। এবারে আজকের ভারতের খুব প্রাসঙ্গিক যে বিষয়, ভাষা ও ধর্মের বিভাজন এবং আমাদের কর্তব্য। এখন আমাকে বলেছেন প্রারম্ভিক আমি অল্প কয়েকটি কথা বলবো, বক্তারা আছেন, বিমানদা আছেন, সেলিম আছেন। সেটা হচ্ছে আমার নিজের তো একটা গর্ববোধ আছে, এইরকম একটা দেশ ভারতের আমি নাগরিক, এই দেশে আমি জন্মেছি। জন্মটা কারোর হাতে নেই, কিন্তু আমার গর্ববোধ হয় যে এই দেশে আমি জন্মেছি। সত্যি অপূর্ব দেশ, বৈচিত্র্যে ভরা দেশ। এই দেশেরই তো কবি যার জন্য গিয়েছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতকে ঘিরেই বিশ্বের অন্যতম সেরা সমাজ বিজ্ঞানী কার্ল মার্কস কি অসাধারণ বলেছেন, যখন 1857-58 ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, প্রতিদিনকার ঘটনা তিনি লিপিবদ্ধ করছেন, আলোচনা করছেন। বিশ্বের সেরা সংবাদপত্র সেই সময়কার নিউ ইয়র্ক ট্রিবিউনে প্রকাশিত হচ্ছে। সেই পত্রিকাতে কার্ল মার্কস ভারত সম্পর্কে বলতে গিয়ে বলছেন, what a wonderful civilization, what a peculiar civilization, কি অপূর্ব এই সভ্যতা। বলছেন উনি ওই বিদ্রোহ নিয়ে, অধিকাংশ যারা বিদ্রোহকারী তার সংখ্যাগরিষ্ঠ অংশ হিন্দু ধর্মের মানুষ, কিন্তু বিদ্রোহ সফল করে লাল কেল্লা থেকে ব্রিটিশদের টেনে বার করে তারা সম্মিলিতভাবে ভারতের নতুন শাসক হিসেবে বসাচ্ছে বাহাদুর শাহ জাফর। ধর্মের দিক দিয়ে যদি দেখা হয় তিনি মুসলিম ধর্মের মানুষ। কারণ মার্কস উল্লেখ করছেন, হোয়াট এ পিকিউলিয়ার, হোয়াট এ ওয়ান্ডারফুল সিভিলাইজেশন। আপনি ফিরে যান বিশ্বকবি রবীন্দ্রনাথে, কি অসাধারণ কথা ভারত সম্পর্কে বলছেন, হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সকুন্দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। কোনো বর্জন করেনি কাউকে, সবাই অংশগ্রহণমূলক
যদি বলেন সভ্যতা সংস্কৃতি, তা এই ভারতের। সেই ভারতের মানুষ জন্ম নিয়েছে, আমার নিজের গর্ববোধ আছে। এবং এই ভারতের ইতিহাস বলে এত ধর্ম, এত ভাষা, এত জাতি, বাট ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি কথাটা ভারতকে কেন্দ্র করে যে রচিত হয়েছে আমার নিজের সংশয় নেই। যদিও পৃথিবীতে রুশ দেশ সহ অনেক আছে বৈচিত্র্যের দেশ, কিন্তু এত বড় ডাইভার্সিটি পৃথিবীর কোন সভ্যতাই নেই। কাকে বলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য? নানা মানুষের কত ভাষা, কত ধর্ম, কত উপভাষা, ডায়ালেক্ট যদি বলেন সব মিলিয়ে 750-র উপরে ভাষা। সমাজতত্ত্ববিদরা বলছেন এই দেশে ভাষা উপভাষা মিলিয়ে, কিন্তু সর্বোপরি ভারত। হ্যাঁ, এই ভারত বোধ গড়ে তোলবার ক্ষেত্রে নিশ্চিতভাবে বিশেষ করে ব্রিটিশ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই একটা বড় সিমেন্টেশন, ঐক্যবদ্ধ করবার ভূমিকা নিয়েছে। স্বাভাবিকভাবে আজকে যখন ভারতে আমরা দেখছি ভাষা ধর্মকে ভিত্তি করে বিভাজনের রাজনীতি প্রসারিত হচ্ছে, এমনকি দিল্লিতে যারা দেশটাকে চালাবেন সরকার, সেই সরকার থেকে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রমূলক কাজ চলছে। এই শঙ্কা এই জন্যেই যে আমার ভারত, সে ভারতের ঐক্য সংহতি বৈশিষ্ট্য ভেঙে রাখার, ছাড়খাড় করতে চাইছে। কিন্তু একে মোকাবিলা করবার যে উপাদান, যে শক্তি, এই ভারতীয় সভ্যতার মধ্যে আছে। এই ভারতীয় সভ্যতার মধ্যে সেই উপাদান আছে যাকে অবলম্বন করে এই ষড়যন্ত্রগুলোকে রোখা যায়। আজকে যা ভারতের বুকে ব্যাপকভাবে বিস্তৃত হয়ে পড়েছে, ওই হিন্দুত্বের রাজনীতি যারা করেন, হিন্দুত্ব সাম্প্রদায়িক শক্তি, যারা আবার সাম্প্রদায়িকতার সঙ্গে, হিন্দু সাম্প্রদায়িকতার সঙ্গে কর্পোরেটের মেলবন্ধন ঘটিয়েছে, একে মোকাবিলা করে আমার ভারতের এই যে বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, যাকে অবলম্বন করেই আমার ভারতের ঐক্য সংহতি আগামী দিনে তাকে শুধু রক্ষা করা না, তাকে এখন আরো সুদৃঢ় করা, এটা প্রতিটা ভারতবাসীর কর্তব্য। এই বোধ আজকে সব মানুষের কাছে আমাদের আরো বেশি করে ছড়াতে হবে। এই মুহূর্তের বিরাজমান বিপদ, তার থেকে ভারতকে রক্ষা করতে হবে। এই আলোচনার ব্যবস্থা করেছেন আজকের অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। যারা উদ্যোক্তা আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, এবং আপনাদের বলবো যারা মূল আলোচক, তাদের কথা থেকে আজকের লড়াই, সেই লড়াইয়ের মূল কথাগুলো, প্রয়োজনীয় কথাগুলো সংগ্রহ করে চলুন, আমরা মানুষের মধ্যে ছড়িয়ে যাই। কারণ এই লড়াই মানুষের অংশগ্রহণ ছাড়া সফল হতে পারে। যেহেতু আমাকে প্রারম্ভিক বক্তব্য রাখতে বলেছে, এই সূচনায় এই কথা বললাম। আর আপনাদের সূচনা করতে গিয়ে স্বাগত জানাতে হয় গণশক্তি প্রিন্টার্স এর পক্ষ থেকে। এই আলোচনা সভায় স্বাগত জানালাম। ধন্যবাদ। ধন্যবাদ কমরেড শ্রী ভট্টাচার্য। আজকে মূল আলোচনায় মূল বক্তাদের মধ্যে দুজনের মধ্যে প্রথমে আমাদের এই গণশক্তি প্রিন্টার্স, যার নেতৃত্বে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, বামফ্রন্টের চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় নেতা কমরেড বিমান ঘোষ, যিনি কাকাবাবুকে খুব কাছ থেকে দেখেছেন, বুঝেছেন, এবং তার দৃষ্টিভঙ্গি এই নিয়ে কি ছিল উনি সবচেয়ে ভালো বলবেন। সুতরাং তাকে বলবো আমাদের কাছে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। কমরেড সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং গণশক্তি প্রিন্টার্সের পক্ষ থেকে আয়োজিত এই আলোচনা সভা কমরেড মুজাফফর আহমদের 137তম জন্মদিনে আয়োজন করা হয়েছে। আপনারা শুনেছেন প্রারম্ভিক বক্তব্য রাখতে যে কমরেড শ্রী ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন, সেই সব কথা এই বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত, সম্পূর্ণভাবে
কাজে আজকে যে বিষয় আছে যে ভাষা ও ধর্মের ভিত্তিতে ভাষা ও ধর্মের বিভাজন এবং আমাদের কর্তব্য, কাজে পারমিক বক্তার পারমিক বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টা পরিষ্কার হয়েছে আমরা কি করতে চাই, কি আলোচনা করতে চাই। আমি বেশি কথা বলবো না, কিন্তু একটা জিনিস, প্রথম বাংলা ভাষা ভারতের ভাষা কিনা তা নিয়ে কথা উঠছে, সেদিকে না যে একটা কথা অবশ্যই বলবো। 60-এর দশকে 50-এর দশকের শেষ দিক থেকে তেলকো বলেছে, কিন্তু 60-এর দশকের এই বিষয়টা ভীষণভাবে সামনে আসে, দেশের সর্বত্র একই ভাষায় কথা বলা হবে কিনা। সংবিধানে যে প্রধান 14টি ভাষা কথা বলা হয়েছে সে সম্পর্কে মানে অন্ধকারে থেকে বারে বারে কথা এসছে যে একটা ভাষাতেই যদি সবাই আমরা কথা বলি তাহলে সুবিধা হবে। অর্থাৎ আগে তো সব জায়গাতেই ইংরেজিতে কথা বলা হতো, ব্রিটিশ আমলে স্বাধীন দেশে আমরা আমাদের ভারতের একটা ভাষাকে বেছে নিই। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং তারপর যখন বলতে শুরু করলো লিঙ্ক ল্যাঙ্গুয়েজের হওয়া উচিত হিন্দি, এবং এই লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিন্দি বলার পর দক্ষিণ ভারতে আগুন জ্বলল। সেই সময় দক্ষিণ ভারতে ছাত্র আন্দোলনের সংগঠিত করার কাজে আমাকে যেতে হয়েছিল, এবং সেখানে আমাকে তো আমি বুঝতে পারিনি একটা অনুষ্ঠান হচ্ছে ভাষা নিয়ে, আমাদের পক্ষ থেকে ভাষা নিয়ে একটা অনুষ্ঠান ছিল, কিন্তু ভুল করে আমি সেখানে ঢুকে পড়েছি। তারপর দেখি তার আয়োজক ডিএমকে, এটা বুঝতে পারি। আমি কায়দা করে বেরিয়ে আসি, ওয়াশরুম যাবো করে বেরিয়ে, আর আমি যাই না। মানে সেখানে ছিল হচ্ছে হিন্দু ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে, হিন্দি ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে তাদের আলোচনা সভা, এবং এটা যাদের বয়স কম তারা একটু জানবেন না হয়তো। সেই সময়তে আসামে একটা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলনের কথাটা আমি বলছি না, ভাষা আন্দোলন তো হয়েছিল ওখানে বরাক ভ্যালিতে 19 জন একদিনে খুন হয়েছিল, সেটা আলাদা, সেটা বাংলা ভাষার জন্য। কিন্তু ওখানে লাচিত সেনা বলে একটা বাহিনী তৈরি হয়েছিল। এই লাচিত সেনার বক্তব্য ছিল আসামে বাস করা মানুষকে অসমীয়া ভাষায় কথা বলতে হবে, এছাড়া অন্য কোনো ভাষায় কথা বলা যায় না। আবার উড়িষ্যাতে একটা সেনা তৈরি হয়েছিল, এগুলো হয়তো যারা বইপত্র পড়েন কিছু বইতে লেখা আছে, বেশিরভাগ বইতে লেখা নেই, তারা জানবেন না। উড়িষ্যাতে ছিল হচ্ছে সবুজ সেনা। এই সবুজ সেনার বক্তব্য ছিল ওড়িয়া ভাষাতেই কথা বলতে হবে সবাইকে, ওড়িয়া ভাষা ছাড়া কথা বলা যাবে না। কারণ ওখানে যেহেতু বঙ্গপ্রদেশের অংশ ছিল উড়িষ্যার, খুবদা রোড ইস্টার্ন পার্ট, আর ওয়েস্টার্ন পার্ট ছিল ম্যাড্রাস প্রভিন্সের মধ্যে। ফলে উড়িষ্যাতে বঙ্গভাষী বাংলাভাষী মানুষের সংখ্যা অনেক, শুধু তাই না, বাংলা ভাষা সবাই বোঝে, আর ওড়িয়া ভাষার সঙ্গে তার প্রাকৃত ভাষা থেকে বেরিয়ে এসে দেখে তার সুবিধা আছে। ওড়িয়া বাঙালিরা বোঝে, আর ওড়িয়া মানুষ বাংলা ভাষা বোঝে, সেটা বড় কথা না।
আমি যে কথা বলতে চাইছি, ওই সবুজ সেনা তাদের দাবি ছিল সবাইকে ওড়িয়া ভাষায় কথা বলতে হবে। এখন প্রশ্ন, এগুলো কারা করে? এগুলো করে বিচ্ছিন্নতাবাদী শক্তি। এবং আমি লক্ষ্য করতে বলবো, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে একটা থিসিস তৈরি হয়েছিল, সেই মানুষকে বিভক্ত কিভাবে করা যায়, ভাষা দিয়ে করা যায়, মানুষকে বিভক্ত, মানুষের ধর্মবিশ্বাস দিয়ে করা যায়, এবং মানুষের বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন আকৃতিও আছে, সেটাকে সামনে রেখে করা যায়, এবং তার বিশ্বাসটাকে, তার নিজস্ব বিশ্বাসটাকে জাগিয়ে তুলতে হবে। তাহলে একে অপরের বিরুদ্ধে লড়াইতে তারা যুক্ত হতে, মানে উৎসাহের সঙ্গে যুক্ত হবে, উৎসাহ করে। এই যে বিষয়টা, এটা তখনকার সময়ে মানুষের মধ্যে এত বেশি আলোচনা হয়নি। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যুক্ত মানুষই এর সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু এখন যেটা হচ্ছে ভাষা নিয়ে, যে ধরুন বাংলা ভাষা, আমার ধারণা যে বাংলা ভাষা তো সারা পৃথিবীর ভাষাগুলোর মধ্যে পঞ্চম ভাষা। সারা পৃথিবীর যত ভাষা আছে তার জনগোষ্ঠীর হিসাব করলে পর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, কথা বলে, তার অবস্থান সারা বিশ্বে পঞ্চম, তাই তো, ফিফথ পজিশন। এখন এই রকম একটি ভাষা যার বিশ্বব্যাপী অবস্থান নির্দিষ্ট হয়েছে, সেই ভাষায় কথা বললে হয়ে যাচ্ছে বাংলাদেশি। এবং এটাকে নিয়ে রাজনৈতিক মহল তপ্ত হচ্ছে। আমি এর বিস্তারিত ব্যাখ্যা আমি এখানে উত্থাপন করতে চাইছি না, তাতে সময় লাগবে। যেটা মানে কিছুদিন আগে ন্যাশনাল এজেন্সির পক্ষ থেকে ভাষা নিয়ে ছোট্ট একটা বই পড়েছেন। ছোট্ট বইটা হলো অনেক মূল্যবান, ডক্টর পবিত্র সরকারের লেখা, ভাষার উপরে। তো নানান ভাষার কথাগুলো আছে, ছোট ভাষা, বড় ভাষা, মানে বেশি লোকে কথা বলে, সব ভাষার কথাই আছে, ইত্যাদি ইত্যাদি। এখন যেটা হচ্ছে, এটা একটা পরিকল্পনা। আমি আগেরটা বললাম, জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষণাবদ্ধ জ্ঞান থেকে মানুষকে বিভক্ত করার কি কি বিষয়গুলো টেনে আনা যায় তার ভিত্তিতে হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে। আপনারা মানে আমি পৃথিবীর একটা উদাহরণ দেব। ইরিট্রিয়া বলে একটা দেশ হয়েছে। ইরিট্রিয়া দেশটা আগে ছিল না। এটা তেলের অধিকার নিয়ে লড়াই করতে, যে ইরিট্রিয়ার নিচে অনেক তেল আছে, লড়াই করতে যে একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল। এরকম অনেকগুলো ঘটনা আছে, ওটা বিশদে বললে পরে সেই ঘটনাগুলোতে যাওয়া যায়। আমি যেটা বলতে চাইছি, 1925 সালে নাগপুরে যে সংগঠনটা গড়ে উঠেছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, RSS, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা কিন্তু রেগুলার গবেষণা করে ভারতের মানুষকে কোন কোন বিষয়কে নিয়ে তাকে বিভক্ত রাখা যায়। তারা রাজনৈতিক সংগঠন তাদের ভারতীয় জনতা পার্টি, কিন্তু তারা সামাজিক কাজকর্ম করে, গবেষণার কাজ করে, এবং সেখানে তাদের ভান্ডারে অনেক সম্পদ আছে, যাতে মানুষে মানুষের বিরোধ, বিভেদ, বিচ্ছিন্নতা তৈরি করা যায়। এবং এই কাজ তারা কিন্তু 1925 সাল থেকে, 25 সালে গড়ে উঠলেও 1927 সাল থেকে শুরু করেছে এই গবেষণাবদ্ধ জ্ঞানটা ছড়িয়ে দেওয়ার জন্য।
আগে তাদের হিন্দু মহাসভা রাজনৈতিক সংগঠন ছিল, সেটাও 1925 সালেই গড়ে ওঠে। তারপরে তাদের রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে জনসংঘ 1951 সালে, তারপর বর্তমান সংগঠন ভারতীয় জনতা পার্টি। এখন তারা তাদের যে ফিলোসফিক্যাল দর্শনগত ভিত্তি, সেই দর্শনগত ভিত্তি হিন্দু হিন্দুস্তান, হিন্দু হিন্দুস্তান, এটা হচ্ছে দর্শনগত ভিত্তি। এই দর্শনগত ভিত্তিকে বাস্তবে কার্যকরীভাবে রূপায়িত করতে হলে মানুষের বিরোধ তৈরি করা খুব সহজ, কারণ ধর্মভীরু মানুষ তারা কিন্তু খুব স্পর্শকাতর। তারা হই হই করে রেই করে ধর্ম রক্ষার আন্দোলনে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে। যখন এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপর হামলা করে, আক্রমণ করে, এটাই ইতিহাস। আমি বেশি পুরাতন ইতিহাসে যাব না। 1926 সালে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার ক্ষেত্রেও এটা দেখা গেছে। 1946 সালে যে দাঙ্গা হয়েছিল তাতেও এটা দেখা গেছে। এখন মানে ধর্ম আগে না মানুষ আগে, আমি এই বিতর্কে যাচ্ছি না। ভাষা আগে না মানুষ আগে, এই বিতর্ক করে কোনো অর্থ হয় না। কিন্তু বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেটা প্রারম্ভিক বক্তব্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি সহ কমরেড সিবি ভট্টাচার্য বলেছেন, তা হচ্ছে একেবারে দক্ষিণ ভারতের শেষ সীমানা কন্যাকুমারী, উত্তর ভারতের শেষ সীমানা কাশ্মীর, পশ্চিম ভারতের শেষ সীমানা কচ্ছ, আর পূর্ব ভারতের শেষ সীমানা কোহিমা। এই বিশাল ভারতে বিচিত্র মানুষের চেহারা, বিচিত্র ভাষা এবং ধর্মবিশ্বাস, নানান ধর্মবিশ্বাসী মানুষের বাস। এখন এটা ঠিকই যে পশ্চিম অংশে যে সীমানা কচ্ছ, সেখানে হিন্দুভাষী মানুষের সংখ্যাধিক্য। আবার পূর্বে যে আমাদের সীমানা ভারতের কোহিমা, সেখানে খ্রিস্ট ধর্ম। আর দক্ষিণে কন্যাকুমারী, সেখানে হিন্দু ধর্ম। আর উত্তরে কাশ্মীর জনবসতি হিসেব করলে সেখানে এক বড় অংশের মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে। তাহলে এটা তার সীমানার চেহারা। অভ্যন্তরে, ভারতের অভ্যন্তরে এরকম বিভিন্ন ভাষা এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষ বাস করে। তাকে ঐক্যবদ্ধ থাকতে হলে, যেটা কমরেড সিবি ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে বলেছেন, যে এক দেহে যে লীন হল, এই এক দেহে লীন হওয়ার মধ্য দিয়ে এই ভারত গড়ে উঠল, ভারত হল। এখানে যদি আমরা সচেতন না হই, ভাষার ভিত্তিতে মানুষকে ভাগ করা, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা, যদি সচেতন না হই, এবং বিশেষ করে শ্রমজীবী মানুষ তাকে ঐক্যবদ্ধ করতে না পারি, কৃষিজীবী মানুষ তাকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে সত্যিকারের বিপদ দেখা দেবে। তাই বিপদের হাত থেকে মুক্ত করতে পারে শ্রমিক শ্রেণীর দর্শন, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ। তাদেরকে আরো বেশি গুরুত্ব সহকারে সংগঠিত করতেই হবে, সচেতন করতে হবে। ভাষা এবং ধর্মের বিরোধ সংক্রান্ত বিষয় তার সামনে তুলে ধরে কেন করে
এটা করে দক্ষিণপন্থী শক্তি, এটা করে প্রতিক্রিয়াশীল চক্র, এটা করে প্রতিক্রিয়াশীল শক্তি। এবং অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশে যে প্রতিক্রিয়ার শক্তি আছে, পৃথিবীর বিভিন্ন দেশে যে দক্ষিণপন্থী শক্তি আছে, তারা তাদের পৃষ্ঠপোষকতা করে। তাই এখন সময় এসেছে আমাদের নিজেদের এই ভাষা এবং ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে তার উপর শোষণ অব্যাহত রাখার যে নীতি, এই শ্রেণী শোষণের যে দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা, সে সম্পর্কে মানুষকে অবহিত করা, মানুষকে ঐক্যবদ্ধ করা, লড়াই সংগ্রামে মজবুত করা, এটাই হবে আমাদের এখনকার সময়ে দায় এবং দায়িত্ব। আমি প্রত্যাশা করব আপনারা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত বা গণসংগঠনের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের এই বিষয় সম্পর্কে নিজের নিজের সংগঠন যাদের মাঝে কাজ করেন তাদের অবহিত করে সংগঠিত করার উপর জরুরি ভিত্তিতে তার যে কর্মসূচি নেওয়া, এই কর্মসূচি নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। তাই আমি আপনাদের অভিনন্দন জানিয়ে কথা বলবো, একটা কথাই বলবো যে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি, মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে আমাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে তা প্রতিফলিত হওয়া উচিত এবং সেখানে কার কোন ধর্ম, কার কোন ভাষা বিচার্য বিষয় না হয়ে আমরা মানুষ, এই প্রশ্নটাই আমাদের সবার সামনে প্রথম বিবেচ্য বিষয় হওয়া উচিত বলে মনে করে আপনাদের কাছে আমি যে বিষয় রাখা হয়েছে আলোচনা তার শেষ করছি এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ ধন্যবাদ কমরেড বিমান বসু। এরপরে আমি আমাদের জননেতা কমরেড মোহাম্মদ সেলিমকে ডাকবো। আমি শুধু একটা জিনিস আমার মনের মধ্যে খচখচ করছে বলে বলছি যে আমরা স্বাধীনতার যুদ্ধ যখন দেখেছিলাম, তখন দেখেছিলাম ইংরেজরা বিশেষ করে শেষের দিকে ধর্মের বিভাজনে মানুষে অনৈক্য রেখে রাষ্ট্র পরিচালনা করেছে এবং গরিব এবং বড়লোকের বৈষম্য সেই সময় বিরাট ছিল। মানুষ ঐক্যবদ্ধ হতে পারেনি 150 বছরের শাসন। আর আজকের রাষ্ট্র যারা চালাচ্ছে তারা ধর্ম এবং ভাষার বিভাজনে আবদ্ধ করে আমাদের সমস্ত শক্তিকে নষ্ট করছে এবং আজকের ভারত সেই দিনের বিভাজনের থেকে বেশি বিভাজিত। আজকের ভারত সেদিনের যে ধনী এবং গরিবদের যে বিভাজন ছিল, বৈষম্য ছিল, তার থেকেও বেশি বৈষম্য। তাই আজকে যে পথ চলা আজকের মানুষকে করতে হবে, সেই নিয়ে এই বিষয়ে আমাদের নেতা কমরেড মোহাম্মদ সেলিম। ধন্যবাদ কমরেড বিমান, সদ্য বিমানদা, কমরেড সেলিমদা, অতনু। আজকে কাকাবাবুর 137তম জন্ম, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তার এবং তার সহকর্মীদের প্রচেষ্টায় গঠিত গণশক্তি প্রিন্টার্সে খুব স্বাভাবিকভাবে তার জন্মদিন প্রত্যেক বছরই পালন করা হয় উদ্যোগ নিয়ে, এবং আজকের সময়ের চাহিদা অনুযায়ী আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভাষা ও ধর্ম নিয়ে বিভাজন এবং আমাদের কর্তব্য বিমানদা বলেছেন। আমি প্রথম পার্টটা একটু বলি। ভাষা আসলে মানুষের সঙ্গে মানুষের মধ্যে সেতু বন্ধনের
সাঁকো, ভাব প্রকাশে, মানুষকে মানুষের কাছাকাছি নিয়ে আসে। মানব সভ্যতার ইতিহাসে ভাষা সেভাবে সমৃদ্ধ হয়েছে, তার অনেকগুলো ব্যাকরণ গড়ে উঠেছে। মানে অ্যানিমাল ওয়ার্ল্ডেও দেখবেন, জীব জগতেও যখন একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করে, তার ধ্বনি ব্যবহার করে, কণ্ঠস্বর ব্যবহার করে, পাখির কলতান, কুজন, কিচির মিচির যদি একটু মন দিয়ে শোনেন, শহরে খুবই মুশকিল, তাও হয়। যখন বিকেলে ফেরে তখন কত কথা তাদের মধ্যে, কাছাকাছি নিয়ে আসার মাধ্যম। অথচ আজকের দুনিয়ায় এই আধুনিক সমাজে ভাষাকে মাধ্যম করা হচ্ছে বিভাজন। আর যখন বিভাজনের রাজনীতি করতে হয়, তখন শুধু ভাষা নয়, অনেকগুলো বিষয় আছে। অনেক জিনিস যেমন মানুষকে কাছাকাছি নিয়ে আসে, সেটাকেই আবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় দূরত্ব তৈরি করার জন্য। একটা ছুরির কোনো দোষ নেই, সেই ছুরি দিয়ে মানুষ খুনও হয়, আর সেই ছুরি দিয়ে প্রতিদিন আপনি তৈরি তরকারি শাকসবজিও কাটছেন। এটা নির্ভর করে সেই অস্ত্রটা, সেই হাতিয়ারটা কোন উদ্দেশ্যে, কোন লক্ষ্যে, কার মাধ্যমে ব্যবহৃত হচ্ছে, কি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। তাহলে আজকে শাসক শ্রেণী, শাসক দল ভাষাকে, ধর্মকে ব্যবহার করছে বিভাজন করার জন্য। বিভাজিত হব কি হব না সেটা আমাদের কর্তব্য। তাহলে কেন করা হচ্ছে? এবং অনেকে মনে করেন এই হচ্ছে, এই করা হলো, এই যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে, তারপরে আমিত মালব্য জ্ঞান দিচ্ছে ভাষা নিয়ে, বাংলা ভাষা নিয়ে, কোনটা বাংলাদেশি ভাষা, কোনটা বাংলা ভাষা, কোনটা সিলেটি ভাষা, কোনটা ডায়ালেক্ট, সবাই ভাষাবিদ হয়ে গিয়েছে। এটা নতুন না। আমাদের দেশ ভাগ, এখন তো খুব চর্চা হচ্ছে দেশ ভাগ নিয়ে, ওই জন্য আমাদের মার্কসবাদী পথের বিশেষ সংখ্যা এবার আমরা দেশ ভাগ নিয়ে করেছি। রুটে যেতে হয়, দেশ ভাগের আগে, মুসলিম লীগ তৈরি হওয়ার আগে, হিন্দু মহাসভা তৈরি হওয়ার আগে, ব্রিটিশ সাম্রাজ্যবাদ 1857 প্রথম স্বাধীনতা সংগ্রামের পরে মনে করলো যে সবাই যদি এক কাট্টা হয়ে যায় তাহলে এই দেশকে উপনিবেশ করে রাখা যাবে না। চারটে বিষয় তারা তত্ত্বগত দিক থেকে আলাপ আলোচনা করে ঠিক করলো, যেটা ভারতবর্ষের মানুষকে, ভারতের মানুষকে, অবিভক্ত ভারতের ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে মন্দির মসজিদ, যেটা আজকে বাবরি মসজিদ রাম জন্মভূমি, 1857 পরে ইস্যুটা নিয়ে আসা হলো। দ্বিতীয় হচ্ছে খোরাক নিয়ে, এই গরুর মাংস খাওয়া হবে, খাওয়া হবে না, বন্ধ করবে কি নিষিদ্ধ করবে, ধর্মীয় চেতনায় আঘাত করবে, তার আগে এটা বিষয় ছিল না। 19বিংশ শতকের শেষে পরিকল্পিতভাবে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে ভাষা, যেখানে উত্তর ভারতে মূলত যেহেতু সিপাহী বিদ্রোহ বলুন বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলুন, সেখানে এই যে মিরাট, কানপুর, এই যে বেল্ট, হিন্দুস্তানি, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, সেখানে ভাষা ছিল হিন্দুস্তানি। তাহলে সেটা হিন্দি, উর্দু, দেবনাগরীতে লেখা হবে না উর্দু স্ক্রিপ্টে লেখা হবে, তাকলিক বলে, এখানে টাইপ হতো, এই জন্য বলছি যে কোন টাইপে লেখা হবে, এই নিয়ে বিভাজন করা হলো। আর একটা হলো ধর্মীয় মিছিল। এখন দেখবেন যেমন দাঙ্গাঙ্গা মায় মহরমের মিছিল হোক, এখন রামনবমী নতুন করে শুরু করা হলো, আগে ছিল বিসর্জনের মিছিল। তাহলে চারটে বিষয়কে আইডেন্টিফাই করা হলো যে ভারতের মানুষের ঐক্যকে ভাগ করার জন্য খাদ্য নিয়ে, গোমাংস, ভাষা নিয়ে হিন্দি, উর্দু, তার সঙ্গে হচ্ছে মন্দির মসজিদ, বাবরি মসজিদ রাম জন্মভূমি, আর হচ্ছে এই ধর্মীয় মিছিল। এটা বামপন্থীরা, প্রগতিশীল ধর্মকে মানুষ প্রথম থেকেই ধরেছিলেন, কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার আগে থেকে। কিন্তু আর্য সমাজ, অন্যান্য মুসলমান সংগঠন তৈরি করে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। তারপরে বিভাজন, তারপরে দেশ ভাগ। তাহলে রাজনীতি অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো। আজকে দাঁড়িয়ে যদি তাড়াতাড়ি চলে আসি, কাট শট,
এই যে বাংলা ভাষা, তার এখন সবাই বিতর্কে মেতে গেছেন সোশ্যাল মিডিয়ায়, কোনটা বাংলাদেশি কোনটা বাংলা। তাহলে এই যে অখণ্ড বাঙালি জাতি সত্তা, দেশ ভাগ হলেও, পূর্ব পাকিস্তান হলেও, বাংলাদেশ হলেও, এইটাকে এখন বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। আর ভাষাকে কেন্দ্র করে ধর্মীয় প্রয়োগ, এটাকে বলে বহুমাত্রিক বিভাজন, একমাত্রিক না। আজকে যে বিভাজনটা হচ্ছে এটা ত্রিমাত্রিক, আর অনেক মাত্রা হতে পারে। তাহলে শ্রেণী, ধর্ম এবং ভাষা, এই যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, কেন্দ্রবিন্দুটা হলো, অনেকে মনে করতেন, কেউ দেখেন বলবে কলকাতা শহরের মানুষরা, আমাদের অনেক সমর্থকরা, দরদিরাও, কই আমার ছেলে তো পুনাতে চাকরি করে, কই গুরগাঁওতে তো আমার ভাইপো আছে, কই হায়দ্রাবাদে তো কতদিন ধরে আছে, দিল্লিতে তো ওখানে চিত্তরঞ্জন পার্কে কত লোক আছে, কতদিন ধরে কিছু তো হচ্ছে না। আরএসএস বলবে, বিজেপিও বলবে, শ্রেণীটা ভুলে যাচ্ছেন। সবচেয়ে ভালনারেবল সেকশন, প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, তাকে তো আগে আক্রমণ করা হয়। আমাদের এখানে যেমন সন্ত্রাস হলো, সন্ত্রাস কি প্রথমে আলিমুদ্দিন সিরিজে হামলা করেছে? আমার ব্রাঞ্চ, আমার ইউনিট, আমার গ্রামাঞ্চলের প্রত্যন্ত এলাকায়, দুর্গম এলাকায়, বাঁধের ধারে, তাই নয়? তাহলে মোস্ট ভালনারেবল সেকশনকে, সফট টার্গেটকে তারা বেছে নেয় আগে। কেউ কিন্তু আর থাকে না, তারপরে ছবে সবাইকে। তাহলে এখন যে ত্রিমাত্রিক হচ্ছে, সেটা ইনসিডেন্টালি শ্রেণী, ধর্ম এবং ভাষাতে, যে মুসলমান ধর্মাবলম্বী গ্রাম বাংলার পরিযায়ী শ্রমিক, যার কোনো সামাজিক নিরাপত্তা নেই, যার নিজের রাজ্যে কোনো কাজকর্ম নেই, যে বাধ্য হয়ে রোজগার করতে অন্য জায়গায় গেছে, যার নিজস্ব কোনো বাসস্থান নেই, যার কোনো চাকরির গ্যারান্টি নেই, তার কোনো ছুটি ছাটা নেই, কন্ট্রাকচুয়াল হতে পারে, বা ওইসব টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, গাড়ি মুছছে, পরিচারিকার কাজ করছে, কুকুর চড়াচ্ছে, বাচ্চা চড়াচ্ছে, এসব পেশা আছে, এখন নতুন নতুন হয়েছে। তো গেটেড কমিউনিটিতে এরা হচ্ছে সার্ভিস দিচ্ছে, সার্ভিস প্রোভাইডার, কেয়ার গিভার। তাহলে যাদের রাষ্ট্রের দরকার ছিল রোল অ্যাজ আ কেয়ার গিভার টু ইটস সিটিজেন, সেই রাষ্ট্র যখন আর কেয়ার গিভিং দায়িত্ব নিচ্ছে না, অথচ যারা বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, দুর্বল, কিন্তু তার নিজের রুটি রুজির প্রয়োজনে, ভরণ পোষণের জন্য, যে সমাজের একটা বড় অংশকে, যার অন্তত একটা ফিক্স রোজগার আছে, বড় রোজগার, খুব মানে সবাই আম্বানি আদানি নয়, তার পরিবারকে কেয়ার গিভার, রান্না করে দিচ্ছে, ঘর মুছে দিচ্ছে। তাহলে ক্লাস, শ্রেণী হিসেবে সেই অংশ টার্গেট হচ্ছে। দুইটা, অন্য রাজ্য থেকে এসছে পরিযায়ী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গত বিধানসভা নির্বাচনের সময় বহিরাগত শব্দটা খুব বেশি করে ব্যবহার করেছেন। এই বহিরাগত শব্দটা দক্ষিণপন্থী, এই যে নয়া ফাঁসিবাদী, গোটা বিশ্বে তারা এটাকে ব্যবহার করে জেনোফোবিয়া ক্রিয়েট করার জন্য, বিদেশিনী সম্পর্কে একটা আতঙ্ক, একটা ভয় সৃষ্টি করার জন্য। আপনাদের মনে আছে যখন সোনিয়া গান্ধী ইউপিএ 1-এর সময় প্রধানমন্ত্রী হবেন কি হবেন না, তখন এরকম জেনোফোবিয়া, ইটালি হচ্ছিল না, বিদেশিনী, এটা বলে জেনোফোবিয়া, বিদেশি সম্পর্কে একটা আতঙ্ক, একটা ভয় তৈরি করা। ট্রাম্প যেটা করছে এখন আমেরিকায়, যারা ভারতীয় গেছে, পাকিস্তানি গেছে, বাংলাদেশি গেছে, মেক্সিকান গেছে, আফ্রিকান গেছে, তাদের সম্পর্কে এই অভিবাসন নীতি, যার জন্য গোটা আমেরিকা এখন উত্তাল। ওই যে হাতকড়া পায়ে বেরি করে ভারতীয়দের পাঠিয়ে দিল, ওখানে এয়ারপোর্টে ভারতীয় ছাত্রকে পা দিয়ে লাথি দিয়ে আঘাত করছে। ভারত সরকার একটা কথা বলতে পারেনি, কারণ যে নীতিতে ওটা করা হচ্ছে ওখানে, এখানকার আমাদের দক্ষিণপন্থী, তার নীতি আলাদা নয়, সুতরাং নীতিগতভাবে সে কোনো পদক্ষেপ নিতে পারে না, বলতে পারে না, সে তাই করছে। আজকে ইসরায়েল, আজকের গাজা, আজকে প্যালেস্টাইন, গত 40 বছর ধরে, 45 বছর ধরে এই নীতি লাগু করেছে, যেখানে শ্রমের জন্য প্যালেস্টিনিয়ান দরকার ছিল, অথচ ফ্যাক্টরিগুলো হচ্ছে প্যালেস্টাইনের এনক্লেভের বাইরে, ইসরায়েলি এনক্লেভে।
সকাল বিকেল 3 ঘন্টা 4 ঘন্টা ধরে লাইন দিয়ে প্রত্যেকে সিকিউরিটি সার্চ করে আইডেন্টিটি কার্ড দেখে তারপরে তাকে ঢুকতে দেওয়া হয়। আমি নিজে 25 বছর আগে প্যালেস্টাইনে যখন গেছি প্রথমবার, ওইরকম আমরা গাড়ি করে চলে যাচ্ছি, কিন্তু প্যালেস্টিনিয়ান অথরিটি এলাকা থেকে ইসরায়েলি এলাকা ফ্যাক্টরিতে যাবে, তার জন্য দুপাশে নারী পুরুষের সারবদ্ধ লাইন। কি করছে ওরা? বলছে ওরা ঢুকবে ওখানে কাজের জন্য, তারপর বেরোবে। এই ঢুকতে আর বেরোতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। আর ইসরায়েলকে জিজ্ঞেস করলে বললো ওটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য দরকার। তাহলে আগে একটা ফোবিয়া তৈরি করতে না, এরা থাকলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ইনসিকিউর প্রোফাইলিং করা হয়। আপনি দেখেন গত 10-15-20 বছর ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার থেকে বাংলাদেশি বিদ্বেষ, একেবারে বাংলাদেশে আবার ওখানকার যারা ফান্ডামেন্টালিস্ট তারা হচ্ছে ভারত বিদ্বেষ, ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করে যা করা হয়। আর যেহেতু বাংলা ভাষাকে কেন্দ্র করে স্বাধীনতা আন্দোলন ওখানে দানা বাঁধলো এবং পাকিস্তানি অথরিটির বিরুদ্ধে লড়লো এবং মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধের পরে একটা রাষ্ট্র তৈরি করলো, এটা কোনো দক্ষিণপন্থীরা মেনে নিতে পারে না। শুধু আমেরিকা এমনি এমনি পাঠিয়ে দিয়েছিল সপ্তম রণ তরিতা নয়, কারণ ধর্মীয় চেতনা দিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করে যেখানে রাজনীতি হচ্ছে দক্ষিণ এশিয়ায়, সেখানে ধর্মের ওপরে ভাষা, তার আইডেন্টিটি এবং তার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন, এটা কি করে মেনে নেবে? তাহলে আরো ফেরত যেতে হয়। আমাদের দেশে যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে এইসব বিতর্ক হয়েছে। আরেকটা, আগেরটা বললাম ধর্মীয় বিভাজনের, আর একটা হচ্ছে এই স্বাধীনতা আন্দোলনের, জাতীয় আন্দোলন যাকে বলি, জাতীয় মুক্তি আন্দোলনের সময় এই কম, রাষ্ট্র, জাতি, দেশ, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। মুজাফফর আহমদের লেখা পড়লেও বুঝতে পারবেন। উনি আবার কোট আনকোট এই কম শব্দটা ব্যবহার করেছেন, কারণ কম মানে ফার্সি শব্দ, এখন তো ওটা বললেই বলবে বাংলাদেশি হয়ে গেছে। তখনকার যারা হিন্দু বাঙালি বুদ্ধিজীবী তাদের লেখাও কম শব্দটা ব্যবহার করা হতো। কমিয়াত, জাতীয়তা, তখন তো অনেক বেশি স্বাধীনতা আন্দোলনে এইসব শব্দ বেশি ব্যবহার হতো 1857-এর জন্য। আমাদের যেমন স্লোগানগুলোতে যেরকম হয়, একটু জোশ হয় উর্দু হিন্দিতে দিলে। তো যেহেতু পলিটিক্যাল ব্যাটলটা ল্যাঙ্গুয়েজ ছিল সেটা, এখন ওটা বললে বলছে এই দেখো হচ্ছে পাকিস্তানি আগে বলতো, আর এখন হচ্ছে বাংলাদেশি। এখানে ভাষা নিয়ে যদি বলা হচ্ছে, মজার কথা, রবীন্দ্রনাথের প্রবাসীতে একটা লেখা বেরিয়েছিল বৈশাখ সংখ্যা 1332-33 সময়, মাদ্রাসা মক্তবে বাংলা ভাষা। সেখানে তিনি বরঞ্চ বলেছেন যে মুসলমান পরিবারে বাংলায় অনেক স্বদেশী ভাষা ব্যবহৃত হয় যা আমরা পরিত্যাগ করেছি। এটা এমনি না, এটা সোশ্যাল সায়েন্সের দিক থেকে দেখলে যে যত ব্যাকওয়ার্ড, যে যত ঘরকোনো, যে যত বাইরের জগতের সঙ্গে আদান প্রদান কম হয়, তার এই ট্র্যাডিশনাল আর্ট ক্রাফট, ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশনাল যে সমস্ত ধারা, লোকগীতি, লোকগান, এগুলো সে প্রিজার্ভ করে, ধরে রাখে। আর আমরা যারা শহুরে, আরবান, আপওয়ার্ড মোবাইল, ইউনিভার্সিটি সিস্টেমে চলে আসি, খুব দ্রুত আমরা নতুন শব্দগুলো আয়ত্ত করে নিই এবং পুরনো গুলো গিয়েও খুব খারাপ করে বলছি, স্বদেশী, পারিবারিক, সেগুলোকে ড্রপ করে দিই। এই আমি ড্রপ শব্দটা বললাম, তাই তো? কারণ আমাদের কাছে এখন অনেক ফ্যানই বলবো, পেডেস্টাল ফ্যান বলবো, টেবিল ফ্যান বলবো, মাইক বলবো, চেয়ার বলবো, টেবিল বলবো। আরবানাইজেশনের প্রসেস উন্নত ভাষাকে আয়ত্ত করে নেয়, কিন্তু গ্রামে গেলে সে পিড়ি বলবে, বস্তি অঞ্চলে গেলে পিড়ি বলবে। ট্র্যাডিশনাল ওয়ে অফ লাইফ তাকে বাধ্য করে তার ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজটাকে প্রিজার্ভ করতে। এটা রবীন্দ্রনাথ বলেছেন। এই গাধাদের কে বোঝাবে? যেগুলো প্রাকৃতিক, যেগুলো স্বদেশী, যেগুলো দেশজ, যেগুলো এই মাটিতে জন্মেছে, এখন সেই শব্দগুলোকে বলছে এটা বাংলাদেশি। কারণ সে তো পড়েনি, সে তো জানে না, সে তো গাধা। পরিষ্কার কথা বোঝায়, খারাপ প্রণাম করে বলি না। সে ভাষাতত্ত্ববিদ হতে চাইছে। পানিপথে গোয়াল পুকুরের শ্রমিক গিয়ে কাজ করতে গেছে, কার্পেট ইন্ডাস্ট্রিতে কাজ করে,
যদি আর্থিক দিক থেকে দেখেন, ব্যবসা বাণিজ্যের দিক থেকে দেখেন, স্বাধীনতার আগে ওটা বুনন শিল্পের একটা কেন্দ্র ছিল। দেশ ভাগের পরে গোটা পানিপথে যে মুসলমান পপুলেশন আছে, যারা এই আর্টটা ধরে রেখেছিল, কার্পেট বোনা, দড়ি, যেটা 17 ইঞ্চি দড়ি বড়ি, আমরা ওখানকারই চলে গেল। ওরা গিয়ে পাকিস্তানে গিয়ে ওই পেশায় এখন ব্যবসা করছে, গোটা বিশ্বে সাপ্লাই দিচ্ছে। এখন পানিপথে মেশিন এসছে, কিন্তু এই বুনন শিল্প দিয়ে কাজ করে কে করবে? যার ব্যাংকে গিয়ে চাকরি করার কথা আছে তো ওটা করবে না, তার মধ্যে ব্যাকওয়ার্ড সেকশন। তাহলে পশ্চিম দিনাজপুরে, যেটা এখন উত্তর দিনাজপুর, তার একটা বড় অংশের শ্রমিক ওখানে গিয়ে কাজ করে। আমি নিজে ওটা বেশি যুক্ত এই জন্যই, একসময় রায়গঞ্জে এমপি ছিলাম, আর ওখানে হালি পানিপতি বলে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কবি আলতাফ হোসেন হালি, মৌলানা আলতাফ হোসেন হালি। তো তার নামে আমরা একটা ট্রাস্ট চালাই, এই পরিযায়ী শ্রমিকদের স্কুল ওখানে পরিচালনা করা হয়। যারা ওখানে পড়াশোনা কি করে করবে, বাংলা তো পড়তে পারবে না, অথচ পরিবার নিয়ে গেছে। তো ইটাহারের লোকজন আছে, গোয়ালপুকুরের লোকজন আছে, রায়গঞ্জ আমাদের ওইসব হেমদাবাদের আছে, তো ওদের সাথে যোগাযোগ আছে, যাকে সেটা আলাদা কথা। তো তাকে গিয়ে বলছে, আমরা মজা হচ্ছে রায়গঞ্জের উত্তর দিনাজপুরের লোকেরা ওদেরকে বাঙালি মনে করে না, কারণ ওটা মিক্স ভাষা কথা বলে, বিহারের বর্ডার, সূর্যাপুরি, কিন্তু ও পানি বলে। আচ্ছা, পানিপথ নামটা পানি, কিন্তু মালয়েশিয়া আর আরএসএস বলবে এ তো বাংলাদেশি হয়ে গেল, কেন পানি কেন বলে, বাঙালিরা তো জল বলে। আচ্ছা, সে যদি পানি শব্দটা কিন্তু সংস্কৃতের তদ্ভব, আরবি ফার্সি না। অনেকে মনে করেন যে মুসলমানরা পানি বলে বলে, তাহলে আমরা পানীয় জল কেন বলি, তাহলে আমরা শীতল পানীয় কেন বলি? পানি থেকেই তো পানীয়, এবং সংস্কৃত থেকে এসছে, সংস্কৃতের তদ্ভব। এই যে তদ্ভব শব্দগুলো গ্রাম বাংলায় একেবারে নিচু তলায় কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা বেশি ব্যবহার করে। আর আমরা যারা কলকাতা শান্তিপুরি ভাষা ব্যবহার করি, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, কলকাতায় ভাষা যেটা স্ট্যান্ডার্ড বেঙ্গলি আমরা বলি, আমরা ঠিক করি সেটা স্ট্যান্ডার্ড। কুচবিহারের ভাষা নয় আমাদেরটা ভাষা, পুরুলিয়ার ভাষা নয় আমাদেরটা ভাষা, আর বাকিগুলো সব উপভাষা বলে দেওয়া হলো। আরে অনেক ভাষার সংমিশ্রণে একটা বাংলা ভাষা তৈরি হয়েছে, আধুনিক ভাষা। তাহলে বরঞ্চ আরবি শব্দ হচ্ছে পানির জন্য আব, যে জন্য আবহাওয়া বলি আমরা, যেন পাঞ্জাব বলি আমরা, কিন্তু দেশি ভাষা হচ্ছে পানি, কিন্তু আমরা জল বলি। ঠিক আছে, কোনো আপত্তি নেই। এটা হচ্ছে এটাকে, এই যে যত মত তত পথ, সেরকম ভাষা। তাহলে সহমর্মিতা থাকলে, ফেলোশিপ থাকলে, ঐক্য থাকলে, সম্প্রীতি থাকলে, তুমি যে ভাষায় যেভাবে উচ্চারণ করো না কেন, যে নামে উচ্চারণ করো না, জলের যে স্মৃতিতে বসে আছেন, যে সাইন্টিফিক যে, সেটা তো অস্বীকার করা যাবে না। কেউ যদি বলে এটা হচ্ছে H2O, আর কেউ যদি বলে না এটা আমি H2O বলবো না, আমি এটাকে ওয়াটার বলবো, তাই মারামারি করবে। তাহলে ভাষাকে ব্যবহার করা হচ্ছে। মুজাফফর আহমদ এরকম অনেক শব্দ ব্যবহার করতেন, যেমন বলছি, বলতেন উনি বই পুস্তক, তাই তো? আমরা এখন পুস্তক ব্যবহার করি না। পুস্তকটা দেশি ভাষা, বইটা বিদেশি ভাষা, আমরা বই ব্যবহার করি। অনেকে জানেন না বই শব্দটা এসছে আরবি শব্দ থেকে। এই জন্য ভারতে অন্যরা কেউ বই বলে না। এই হিন্দুস্তানি যারা, ভোজপুরি যারা, বিহার যারা, ইউপি যারা, তারা বই বলে, বহি ওহি বলি। বাংলায় বই বলি তো ওরা অন্তস্থ করে না, আসলে হচ্ছে ওহি, বহি। সীতারাম কেশি বলতেন না খাতা না বহি, হিন্দিতে বললে বহি। বহিটা হচ্ছে অন্তস্থ ব, আমরা অন্তস্থ ব আর ব দুটো একই উচ্চারণ করি, আসলে হচ্ছে ওহি। ওহি মানে হচ্ছে দৈব বাণী, ঐশ বাণী। প্রথম বাউন্ড ভ্যালুয়ে বই এলো এই বাংলার বুকে, সেটা হচ্ছে কোরআন। সেই কোরআনকে আরবিতে বলা হয় ওহি, ঐশ্বরিক বাণী। তার আগে আমাদের ওসব ছিল ভূর্জপত্র, তার একটা বই বললাম আমরা। আর এখানে শিক্ষিত মহলে ছিল পুস্তক, পুঁথি, তাই তো? পুঁথি, অনেকে দেখবেন বই পুঁথি বলে, বলতো আর কি কিছুদিন আগে। কাকাও বলতেন বই পুস্তক। ফার্সি শব্দ হচ্ছে কেতাব,
ওই যে মাকতাব বললাম, মানে যেখানে কেতাব নিয়ে পড়াশোনা হয় ওটা মাকতাব, যেটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। কোনটা বিদেশি কোনটা দেশি? বঙ্গোপসাগরে এসে যখন জল মেশে, গঙ্গা পদ্মা যমুনা কনফ্লুয়েন্স মোহনার পরে গিয়ে জল মিশে যায়, এখন অমিত শাহ মোদী RSS বলছে আমি বঙ্গোপসাগরের জলটাকে ভাগ করব, এটা গঙ্গার এটা পদ্মা। তুমি কখনোই আর সমুদ্রের জলটাকে ভাগ করে আবার গঙ্গায় আবার পদ্মায় পাঠাতে পারো না। সভ্যতার ধারায়, ভাষা গঠনের শৈলীতে ধারায় এইভাবে কনফ্লুয়েন্স হয়। রবীন্দ্রনাথ বলেছেন এসো আর্য অনার্য হিন্দু মুসলমান সব কোন পাঠান মোগল সব। উত্তর ভারতে যারা আর্যরা আগমন করলো তারা কখনোই এই পূবের দিকের মানে গঙ্গার পূব পাড়ের লোকজনকে মানুষ মনে করেনি। ওটা ম্লেচ্ছদের দেশ, জবনদের দেশ, অপবিত্র হয়ে আসলে। এইটা হচ্ছে একটা সামাজিক প্রায় বয়কটের মতো ভাব। আজকে দাঁড়িয়ে আমি এটার মধ্যে বেশি যাবো না, কিন্তু যেটা ভাষা নিয়ে বলতে যাচ্ছিলাম, তো এই যে পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করছে, এটা মৃণাল কান্তি দেব বা এরকম নাম ছিল, অমল কান্তি দেব বা মৃণাল কান্তি দেব বলে একজন একটা ছোট গল্প লিখেছেন, খুব ভালো। আমি বলবো যারা পত্রিকা পড়ে তারা খুঁজে বার করে যদি ছাপতে পারে। আশরাফ আলীর স্বদেশ, অনেকদিন আগের লেখা, আশরাফ আলীর স্বদেশ। মানে এরকম ছিল, বউ বাচ্চা নিয়ে জমি জিরেত নিয়ে কাজ কারবার করতো, মানে চাষবাস করতো। দেখবেন অনেক লোক যারা গ্রাম থেকে কাজ করতে আসে বলে দেশ কোথায়, সে নিজের গ্রামের নামটাকে, তার কাছে তার দেশটা হচ্ছে তার ওই জমি জিরেতটুকু এবং তার বসত বাড়িটুকু। আমি একবার বুদ্ধদেবকে বলেছিলাম যখন এই জমি নিয়ে এসব নন্দীগ্রাম সিঙ্গুর হচ্ছে, তো আমি বলেছিলাম যে একজন বাঙালি হিন্দু সে যদি জমি থেকে উৎখাত হয়, আর একজন বাঙালি মুসলমান সে যদি জমি থেকে উৎখাত হয়, দুটো এক ভাবনা হবে না। একজন বাঙালি হিন্দু যদি তার জমি চলে যায় বা জমি বিক্রি করে দেয় বা অধিগ্রহণ হয়, তাহলে সে হবে জমি হারা, গ্রাম ছাড়া। আর একজন বাঙালি মুসলমান যদি সে জমিটা যায়, তাহলে সে হবে দেশ ছাড়া। কারণ তার দেশটা হচ্ছে ওইটুকু, দেশ ভাগের জন্য। এই জন্য তার রিয়াকশনটা অনেক বেশি হবে, প্রবল হবে। আর যদি আপওয়ার্ড মোবাইল না থাকে, তারপর সে জানে না। ওই আশরাফ আলী স্বদেশে বলা হচ্ছে একদিন পুলিশ এলো, এসে বললো তুমি নাগরিক কি নাগরিক, তার জন্য কাগজ দেখাও। বললো কাগজ কি? আমি প্রিন্টার সেলারি বলছি আর কি। সেটা কোনোদিন কাগজ হাতে পাইনি, কোনো কাগজই পাইনি, তার কাগজের দরকার হয়নি, মানে নোটেরটা দরকার হয়নি, একদম পুরো বাটার সিস্টেম, এবং তা নাহলে হচ্ছে কয়েন আর কি, এটাই তার কাছে মোহর। তো কাগজ দেখাতে পারেনি। দেখি গল্পটা খুব ভালো করে শেষ হচ্ছে, এখানে বলা যাবে না, মসজিদের পাশে, কিন্তু তারপরে গল্পের শেষে বলছে, তারপরে পুলিশ বলছে কাগজ দেখাও, নাহলে তুমি এদেশের নও। তো সেও কান্দে, তার বউও কান্দে, তার পোলাপানও কান্দে, কিন্তু আল্লাহর কানে তুলা, সে আল্লাহর নাম নেয় কিন্তু আল্লাহর কানে তুলা বলে গল্পটা শেষ আর কি। কারণ তার কথা কেউ শুনছে না। এইখানেই আমাদের কর্তব্য। সবচেয়ে অসহায়, সবচেয়ে দুর্বল, সবচেয়ে প্রান্তিক মানুষ, তাকে যখন আমি বললাম এই ত্রিমাত্রিক শ্রেণী, ধর্ম এবং ভাষার ভিত্তিতে তার অনিশ্চিত জীবনকে আরো বেশি অনিশ্চয়তাময় করে তোলার চেষ্টা করা হচ্ছে, তখন বামপন্থীদের, কমিউনিস্টদের একটা ভূমিকা, এবং সেই ভূমিকা আমাদের পালন করতে। ওই বাংলা ভাষা আন্দোলন করছি বলে নয়, এগুলো সব হচ্ছে ডাইভার্সিটি ট্যাকটিক্স, মূল ইস্যু থেকে সরে যাওয়া। কোনো বাংলা ভাষার বিপদ না, বরঞ্চ এর মধ্যে অনেক উচ্চবর্গীয়, উচ্চবর্ণীয় বাঙালি, উচ্চ শিক্ষিত মনে করবেন খুব ভালো, আমাদের বাংলা ভাষাকে একটু পিওর করা হবে, কাকাবাবুদের হাত থেকে ওটা উদ্ধার করা হবে, ভাষাটাকে সংস্কৃতাইজ করা হবে। হিন্দি কেরম করা হয়েছে? ইন্দিরা গান্ধী যে হিন্দি ভাষায় বক্তৃতা করতেন, জওয়াহরলাল নেহরু যে হিন্দি ভাষায় বক্তৃতা করতেন, লাল বাহাদুর শাস্ত্রী যে হিন্দি ভাষায় বক্তৃতা করতেন, মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানি, নরেন্দ্র মোদী সে হিন্দি ভাষায় কথা বলে না। ওই বক্তৃতাগুলো দেখলে বুঝতে পারবেন। আর পার্লামেন্টে তো সব বক্তৃতাগুলো রেকর্ডেড স্ক্রিপ্ট থাকে,
তাহলে ভাষার একটা গতি আছে, ভাষা পাল্টায়, তাহলে এটাকে সংস্কৃতাইজ করার চেষ্টা করা হয়েছে হিন্দিকে। সেখানে যে সমস্ত হিন্দুস্তানি শব্দ ব্যবহার করা হতো, হিন্দুস্তানি শব্দ, সেগুলোকে পরিহার করা হয়েছে। যখন প্রথম ইউপিএ গভর্নমেন্ট আসে, এনডিএ গভর্নমেন্ট আসে বাজপেয়ীর, মমতা ব্যানার্জি যে অংশ বাজপেয়ী, তখন দেখবেন একদিন উত্তর নর্থ রেলওয়েতে, আমি পার্লামেন্টে বলেছিলাম, নর্দার্ন রেলওয়েতে হঠাৎ করে ওদের ইচ্ছে হলো, সিদ্ধান্ত হলো, সবকটা স্টেশনে ওই খাবার জলের ট্যাঙ্ক থাকে না, হ্যাঁ, তো তার আগে তো ব্রিটিশ জমানায় পাড়ে ছিল না, পানি পাড়ে, পানি পাড়ে, তাদেরকে জলে কেন পাড়ে? কারণ নিচু জাতের জল তো ছোঁয়া খাওয়া যাবে না, তাহলে পান্ডে, উচ্চবর্ণীয়, তাদের নিয়োগ করা হতো যাতে পানীয় জল খাওয়ানো হয়। তারপরে ট্যাপ হয়ে গেল, ওয়াটার কুলার এসে গেল, তার আগে একটা জলের ট্যাঙ্ক থাকতো, তাতে লেখা থাকতো পিনে কা পানি, হিন্দিতে দেবনাগরী অক্ষরে, নর্থ ইন্ডিয়ায়, নর্দার্ন রেলওয়ে। আমি দেখলাম, তখন এমপি ঘোরাঘুরি করি, বিহার করি, বিভিন্ন জায়গায় যাই, হঠাৎ দেখে বোঝা যাচ্ছে পেছনে পিনে কা পানি লেখা ছিল, কিন্তু ওটাতে রং করে একটা কোট পোস্ট দিয়ে হোয়াইট ওয়াশ করে, এখানে যেমন নীল সাদা করা হচ্ছে সেরকম ওখানে লেখা হতো পেয়াজল হিন্দিতে, তাহলে পিনে কা পানির বদলে পেয়াজল। আমি মজা করে রাজ্যসভায় বললাম যে উত্তর ভারতের তৃষ্ণার্ত মানুষ জল না খেয়ে মরে যাবে, খুঁজতে খুঁজতে পানি খুঁজে পাবে না, কারণ পেয়জল আমি বাঙালি বুঝতে পারবো, কিন্তু গোটা নর্থ ইন্ডিয়া তো জল বলে না, পিনে কা পানি বলে, কিন্তু তুমি ওটাকে হিন্দুত্ব করছো। এই বলে না, বাংলাদেশে আবার একইভাবে পাকিস্তানের জমানায় এবং পরে এখন আবার জামাতে ইসলামী এসছে, বাংলা ভাষার মধ্যে এরকম জোর করে আরবি ফার্সি শব্দ বুঝে দেবে, তাহলে টানাচড়া হচ্ছে বাংলা ভাষা নিয়ে। তার যে স্বাভাবিক গতি প্রগতি, তার বদলে যারা হিন্দুত্ববাদী রাজনীতি আছে সে বলবে আরবি ফার্সি তুর্কি শব্দ বার করো, আর সেখানে শুদ্ধ সংস্কৃত শব্দ ঢোকাও, তৎসম শব্দ ঢোকাও। আর যে মোল্লাপন্থী মৌলবাদী সে বলবে যেটা তৎসম শব্দ আছে সেগুলোকে সরাও, এবং সেখানে তুর্কি আরবি ফার্সি শব্দগুলো ব্যবহার করো। এটা তার সূত্রপাত। বাংলা ভাগ হলেও বাঙালি জাতিসত্তাটা অখণ্ড ছিল বলে এই পূর্ব পাকিস্তানের ওই মিলিটারি শাসনের বিরুদ্ধে যখন পূব বাংলার মানুষ লড়ছিল, মুক্তিকামী মানুষ, এই বাংলার মানুষও ঝাঁপিয়ে পড়েছিল। আজকে দাঁড়িয়ে শুধু কাঁটাতারের বেড়ায় দুটো দেশ ভাগ হয়নি, মনন জগতে, চিন্তার জগতে, দর্শনের জগতে, ভাষার জগতে এই বিভাজনটাকে ফান্ডামেন্টালিস্ট ইন ইস্ট বেঙ্গল and fundamentalist in West Bengal, ইন্ডিয়াতে হোক বা বাংলাদেশে হোক, তারা এই চেষ্টাটা করছে যে ধর্মের প্রয়োগ ভাষার মধ্যে কি করে করা যায়। এটাকে বলে সাম্প্রদায়িক বিভাজন ভাষা। এটা ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমি অনেকগুলো কথা বললাম, একটু গম্ভীর কথা বললাম। তাহলে ধর্মের ভিত্তিতে যে বিভাজন, ভাষার ভিত্তিতে যে বিভাজন, আমাদের কাছে একটা বাড়তি সুযোগ এসছে, এবং তাই হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শ্রেণীর ভিত্তিতে বিভাজন, সেটা ওভারল্যাপ করছে। ত্রিমাত্রিক এই সময় আমাদের লড়াইটা তীব্র করতে হবে। ধন্যবাদ।